হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফিনিক্স। দেখো, আগের দিন আমি তোমাদেরকে যে আমাদের বিসিএসের যে 2020 সালের বিসিএস মেন্স ডব্লিউবিসিএস মেন্স 2020 বিসিএস মেন্সের যে ম্যাথের আর রিজনিংয়ের পেপারটা, অর্থাৎ যেটা কম্পালসারি পেপার 6, যেটা সে পেপার 6-এ ম্যাথ আর রিজনিংয়ের প্রথম যে 10টা অঙ্ক, প্রথম থেকে 10টা অঙ্ক আমি আগের দিন দেখিয়েছিলাম, অ্যানালিসিস করেছিলাম, তার কি উত্তর হবে সেটা আমরা জেনেছিলাম। আজকে তারপরে যে 11 থেকে 20 নম্বর যে অঙ্কটা, অর্থাৎ পরের যে 10টা অঙ্ক, সেই 10টা অঙ্ক আমি আজকের এই ভিডিওতে অ্যানালিসিস তোমাদের করে দেবো। তো আজকে চলো শুরু করা যাক ভিডিওটা। আবারও বলছি, যেহেতু 200টা কোশ্চেন, তাই আমি ছোটো ছোটো করে ভিডিও বানাচ্ছি যাতে তোমাদের বুঝতেও সুবিধা হয় বা একটা ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখতে অধৈর্যও না হয়ে পড়ো। তাই ছোটো ছোটো পার্টে আমি ভিডিওটা বানাচ্ছি। একদম 200টা কোশ্চেনেরই আমি অ্যানালিসিস আমি করবো, 200টা কোশ্চেনই অ্যানালিসিস করবো। তো আজকে আমি 11 থেকে 20 নম্বর এই পরপর কোশ্চেনগুলো অ্যানালিসিস করছি। তো দেখো, আমি পিডিএফ আছে আমার কাছে কোনো হার্ড কপি নেই, আমি নেট থেকে পিডিএফ ডাউনলোড করেছি, তো সেখান থেকে আমি করাচ্ছি। তো আমার এখানে যেটা আছে, যে বলছে যে 11 নম্বর, আগের দিন আমি 10 পর্যন্ত করেছিলাম, যে বাসটা কলকাতা থেকে দীঘা যাচ্ছিলো 55 কিলোমিটার 16 কিলোমিটার বেগে, সেই যে অঙ্কটা ছিল সেটা আমি করেছিলাম। আজকে করবো 11 থেকে। 11 থেকে অঙ্কটা কী বলেছে তাহলে দেখে নেওয়া যাক। দেখো, আজকে শুরু করছি তাহলে কত, 11 নম্বর মার্ক থেকে। 11 নম্বর কী বলছে, রাহুল স্যালারি ইজ ফার্স্ট ইনক্রিজড বাই 10% অ্যান্ড দেন এগেন বাই 20%, but due to COVID the salary is decreased by 25%. By what percent can the initial salary change? অর্থাৎ বলছে যে রাহুলের স্যালারি প্রথমে 10% বাড়লো, তারপর আরও 20% বাড়লো, বাট ডিউ টু কোভিড, অর্থাৎ কোভিডের জন্য তার স্যালারি 25% ডিক্রিজ হলো। শেষে অ্যান্সারটা কী চাইছে, বাই হোয়াট পারসেন্ট দ্য ইনিশিয়াল স্যালারি চেঞ্জ, অর্থাৎ তার যে প্রাথমিক যে স্যালারিটা ছিল, অর্থাৎ প্রথমে যে স্যালারিটা ছিল সেটা পরপর 10% 20% বাড়া এবং তারপর আবার কোভিডের জন্য 25% কমা, এই তিনটে পদ্ধতি হওয়ার পর তার ইনিশিয়াল স্যালারির কী পরিবর্তনটা হলো সেটা চেয়েছে। তাহলে এবার দেখো, আমি ধরে নিলাম রাহুলের স্যালারি প্রথমে কত ছিল, প্রথমে ছিল, দেখো তাহলে তার ইনিশিয়াল স্যালারি কত হচ্ছে, তাই তো। তাহলে প্রথমে যদি আমি দেখি, রাহুলের স্যালারি ছিল 100 টাকা, আমি ধরলাম রাহুলের স্যালারি ছিল প্রথমে 100 টাকা। এবার 10% মানে কি, আমাদের এই জিনিসগুলো এবার একটু মনে রাখতে হবে যে 10%, একে আমি 1-এর 10 লিখতে পারি। তারপরে 20% মানে আমি একে লিখতে পারি, ধরো 20% মানে আমি একে লিখতে পারি 1-এর 5, 5 20 100, একে আমি লিখতে পারি 1-এর 20, 1-এর 5। তারপরে 25% যেটা আছে, 25% মানে আমি একে লিখতে পারি 1-এর 4। তো আমি এগুলো এইভাবে লিখতে পারি। এরপর দেখো, তাহলে রাহুলের স্যালারি প্রথমে কত ছিল, 100 টাকা। ধরে নিলাম রাহুলের স্যালারি প্রথমে ছিল 100 টাকা, তারপর 10% বাড়ছে, অর্থাৎ তার মেন তখন ছিল, অর্থাৎ কি 10 ছিল, 1 বাড়ছে, তাহলে কত হচ্ছে, 11 হলো। তারপরে কি, তার 20% বাড়ছে, অর্থাৎ তার যদি 5 থাকে 1 বাড়বে, তাহলে কত হবে, 6 হবে, 6/5 হবে। এরপর 25% কমছে, অর্থাৎ তার যদি 4 থাকে, 4 টাকা যদি স্যালারি থাকে, 1 টাকা কমে যাচ্ছে, তাহলে কত হচ্ছে, 3 টাকা হয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে আমার এই যে এইটাই হচ্ছে তার স্যালারির হিসাব। এবার আমি এখান থেকে যদি কাটাকাটি করে নিই, 5 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 2 3 6, 3 3 9, 9 11 99, তাহলে তার 99 টাকা হচ্ছে। তাহলে তার প্রথমে ছিল 100 টাকা, এখন হলো 99 টাকা, তাহলে তার কত কমলো, 1 টাকা, অর্থাৎ 1% তার ডিক্রিজ হলো, এটাই অ্যান্সার। তাহলে কত নম্বর, 11-র যে বি এর অপশান আছে 1% ডিক্রিজ, তো 11 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে 1% ডিক্রিজ। এরপর দেখো পরের কোশ্চেনটা আসছি। পরের কোশ্চেনটা কী বলছে, পরের কোশ্চেনে বলছে যে এ ম্যান বাইস 2 টাইপস অফ অরেঞ্জ, একজন মানুষ 2 ধরনের অরেঞ্জ কিনছে, কমলা লেবু কিনছে, কি ইকুয়াল ইন নাম্বার, একই সংখ্যায় 2 ধরনের কমলা লেবু একই সংখ্যায় কিনছে, 1 at 5 for a rupee অ্যান্ড দ্য আদার 3 for a rupee, অর্থাৎ এক ধরনের কমলা লেবু কিনছে 1 টাকায় 5টা হিসেবে, 1 টাকায় 5টা পাওয়া যায় এরকম কমলা লেবু কিছু কিনছে, আর কিছু কমলা লেবু কিনছে যেটা 1 টাকায় অ্যান্ড আদার অ্যাট 3 for a rupee, অর্থাৎ 1 টাকায় 3টে পাওয়া যায়। তাহলে 1 টাকায় 3টে পাওয়া যায় এরকম কমলা লেবু কিনলো, 1 টাকায় 5টা পাওয়া যায় এরকম কমলা লেবু কিনলো, এমনভাবে কিনলো যে দুটো সংখ্যা সমান, অর্থাৎ ধরো এটাও যদি 6টা কেনে এটাও 6টা কিনছে, বা এটাও যদি 5টা কেনে এটাও 5টা কিনছে, এইভাবে আমরা জানি না তারা কটা কিনছে। তারপর বলছে যে আফটার 3 for a rupee অ্যান্ড সেলস দ্য হোল, মানে যে টোটাল কিনলো টোটালটা at 6 rupee, sells the whole at 6 rupee, 6 for rupees 2, অর্থাৎ
যে যা কিনলো সেটা সে 2 টাকায় 6টা হিসাবে বিক্রি করছে। সে 1 টাকায় 3টে পাওয়া যায় এরকম কমলালেবু কিনলো, 1 টাকায় 5টা পাওয়া যায় এরকম কিনলো, দিয়ে কেনার পর টোটাল যেটা কিনলো সেইটা সে 2 টাকায় 6টা হিসাবে সে বিক্রি করছে। তাহলে দেন হি গেন অর লস পার্সেন্ট, তাহলে সে কত টাকা লাভ করছে বা লস করছে সেটা আমাকে নির্ণয় করতে দিয়েছে। তাহলে দেখো সে কি বলল, সে প্রথমে এটা হচ্ছে 12টা বলা হচ্ছে যে 2 ধরনের কিনছে, একটা 1 টাকায় 5টা, মানে 5টা পাওয়া যায় 1 টাকায়, 1 রুপিসে 5টা পাওয়া যায় এরকমও সে কিনলো, আবার 1 টাকায় 3টে পাওয়া যায় এরকমও সে কিনলো। তাহলে এরকম কেনার পর এই যে সে কিনলো, তারপর সে 6 টাকা 2 টাকায় 6টা হিসাবে সে বিক্রি করে দিতে থাকলো, 2 টাকায় 6টা হিসাবে সে বিক্রি করতে থাকলো। তাহলে তার লাভটা, এবার তাহলে তার লাভ কি হচ্ছে, এবার দেখো এই যে যখনই আমাকে এরকম দেবে, মোদ্দা কথা এই তিনটের আমাকে লসাগু করে নিতে হবে। লসাগু করলে কি হবে, এদের কত লসাগু হবে, এই তিনটে লসাগু আসবে আমার 30, এটা আমাকে খেয়াল রাখতে হবে। এবার দেখো এই দুটো মিলে যত হবে এখানে সংখ্যাটা সে তত হবে, অর্থাৎ যদি আমি 5-এর সঙ্গে 3 গুণ করি আর 5-এর সঙ্গে 3 গুণ করে দিই, মানে 5কে 3 দিয়ে গুণ করে দিই আর 3কে 5 দিয়ে গুণ করে দিই, তাহলে এখানের সংখ্যাটা এটা 5 3 15 হয়ে গেল, এটাও 15 হয়ে গেল, এটাও 15 হয়ে গেল, এটাও 15 হয়ে গেল। তাহলে আমার যে একটা রুলস ওরা বলেছিল সমান সংখ্যক কিনছে, তাহলে 15 15, অর্থাৎ তারা দুজনেই 15, মানে 2 ধরনের কমলালেবু 15 15 কিনলো, সমান সংখ্যক হয়ে গেল 15টা করে। এবার দেখো এখানে 3 মানে 5টা পাওয়া যায়, তাহলে 1 টাকায় 5টা পাওয়া যাচ্ছিলো, 15টা ক টাকায় পাওয়া যাবে, এখানেও আমি 3 গুণ করে দিলাম, তাহলে এখানে আমার 3 টাকা হচ্ছে। এটা 1 টাকায় 3টে পাওয়া যাচ্ছিলো, 15টার জন্য ক টাকা লাগবে, এখানে আমি 5 গুণ করে দিলাম, 5টা লাগছে। তাহলে তার টোটাল কত খরচা হচ্ছে কিনতে, 5 আর 3 8 টাকা। এরপর বলছে যে 2 টাকায় 6টা হিসাবে সে বিক্রি করছে, তাহলে আমার 15 15 টোটাল 30টা কমলালেবু যদি 2 টাকায় 6টা পাওয়া যায়, তাহলে 30টা পেতে ক টাকা লাগবে, মানে 30টা বিক্রি করে তার কত খরচ হবে। তাহলে এখানে আমি এখানে 5 গুণ করে দিলেই 30 হয়ে যাচ্ছে, এর সঙ্গে আমি 5 গুণ করে দেবো, 5 গুণ করলে 10 টাকা, অর্থাৎ তার 10 টাকায় সে লাভ, মানে 10 টাকা বিক্রি করলো। 30টা কমলালেবু সে 8 টাকায় কিনলো আর বিক্রি করলো 10 টাকায়। এবার তো হয়ে গেল, তাহলে 10 - 8 = 2, 2 টাকা সে তার লাভ হলো। তাহলে পার্সেন্টেজে যদি বার করতে দেয় 2/8 × 100, এখানে 4 দুগুণে 8, 4 × 5 = 100, 2 2 কেটে গেল সমান 25%। তাহলে তার অ্যান্সার হবে 25% সে গেন করছে, অর্থাৎ লাভ করছে। এর পরের অঙ্ক 13 দাগেরটা, 13 দাগের অঙ্কটা দেখো, আমি অঙ্কটা করছি আমার মতো তাড়াতাড়ি করছি, যেহেতু এগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আলোচনা হচ্ছে। যদি কোনো না বুঝতে পারো কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করবো ভালো করে বুঝিয়ে দেওয়ার। 13টা বলছে যে এ ট্রেন ট্রাভেলস অ্যাট এ স্পিড অফ 30 km/h ফর 12 minutes and then for the next 8 minutes at the speed of 45 km/h, then the average speed of the journey is। দেখো এভারেজ স্পিড চেয়েছে, আর ট্রেনটা বলছে যে প্রথম 12 মিনিটসে 30 km/h বেগে যাচ্ছে, তারপরের 8 মিনিটসে 45 km/h বেগে যাচ্ছে। এবার ট্রেনটার এভারেজ স্পিড জানতে চেয়েছে। এবার দেখো আমরা একটা জিনিস এখানে করতেই পারি, যে আমি এটাকে 12 মিনিটকে আমি লিখতেই পারি 12/60 = 1/5 ঘন্টা। আবার 8 মিনিট যেটা আছে, 8 মিনিটকেও আমি এইভাবে লিখতে পারি 8/60 2/15 ঘন্টা, 4 দুগুণে 8, 4 15 60, 2/15 ঘন্টা আমি এটা লিখতেই পারি। তাহলে আমার এটা ঘন্টায় বেরিয়ে গেল। এবার এভারেজ স্পিড বলেছে, এভারেজ স্পিড মানে টোটাল অতিক্রান্ত দূরত্ব বাই টোটাল সময়টা। টোটাল অতিক্রান্ত দূরত্ব কত, সে প্রথমে 12 মিনিটে কত বেগে যাচ্ছে, 12 মিনিট যাচ্ছে সে, মানে 30 কিলোমিটার বেগে, তাহলে 30 km/h বেগে সে যাচ্ছে, এটার এককটা লিখছি না, 30 কিলোমিটার বেগে সে যাচ্ছে, কতক্ষণ যাচ্ছে, 12 মিনিট। 12 মিনিট মানে আমরা কি এখানে কি বার করে নিলাম, ঘন্টায়, যেহেতু এটা 30 km/h আছে, অর্থাৎ ঘন্টায় আছে, মিটার/আওয়ারে আছে, তাহলে আমাকে মিনিটটাও হয় আওয়ারে করে নিতে হবে, বা এখানে যেটা আওয়ারটা ছিল সেটাকে মিনিটে করে নিতে হতো। আমার সুবিধার জন্য আমি এই মিনিটটাকে আওয়ারে করলাম। তাহলে প্রথমটা সে এতটা দূরত্ব গেল, তারপরে যাচ্ছে কত, 45 km/h বেগে, অর্থাৎ 45 km/h বেগে সে কতক্ষণ যাচ্ছে, 2/15 ঘন্টা। তাহলে সে এতটা টোটাল দূরত্ব গেল, এই প্রথমে গেল এতটা দূরত্ব, তারপরে গেল এতটা দূরত্ব। এবার টোটাল সময় কত লাগলো, টোটাল সময় লাগলো 1/5 ঘন্টা প্লাস 2/15 ঘন্টা, তাহলে তার টোটাল এটা সময় লাগলো। এবার এটা যদি আমি ক্যালকুলেশন করে নিই, 5 6 30,
3 15 45, তাহলে 6, 3 দুগুণে 6, 6 6 12, বাই এখানে 15 আর 5 এর লসাগু 15 হবে, তাহলে 15, এখানে 3 + 2 মানে 5 বাই 15 আসবে, সমান কত 12, এই 15টা উপরে উঠবে, 12 × 15 বাই 5, 5 3 15, 12 দুগুণে 24, 3 12 36, তাহলে তার গড় এভারেজ গতিবেগ হচ্ছে 36 কিলোমিটার/আওয়ার। তার এভারেজ গতিবেগ কত? তার এভারেজ গতিবেগ হলো 36 কিলোমিটার/আওয়ার। অপশন এতেই আছে অ্যান্সারটা 36 কিলোমিটার/আওয়ার, এটা হচ্ছে তার এভারেজ গতিবেগ। এরপরে আসি পরের অঙ্কটা, 14 নম্বরেরটা। 14 নম্বরের অঙ্ক বলছে ইফ tan 2 থিটা tan থিটা ইকুয়ালস টু 1 দেন দ্য ভ্যালু অফ tan 2 থিটা। tan 2 থিটা ভ্যালু বার করতে বলেছে। প্রথমে কি বলেছে যে tan 2 থিটা tan থিটা ইকুয়ালস টু 1 বলেছে tan 2 থিটা tan থিটা সমান যদি 1 হয়, এটা যে সমান যদি 1 হয়, আমাকে tan 2 থিটার মান কত বার করতে বলেছে। কীভাবে বার করব tan 2 থিটা? তাহলে আমি এখান থেকে লিখতেই পারি যে tan 2 থিটা সমান 1/tan থিটা, এটা সমানই আমি লিখতে পারি cot থিটা। আবার এটাকে আর একভাবেও লেখা যায়, সেটা কি tan 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এইটা আমি কি সমান লিখছি tan 2 থিটা tan 2 থিটা, তাহলে এইভাবে গেল। এরপর আমি এখান থেকে লিখতে পারি, তাহলে tan আর tan কেটে গেল, এখান থেকে আমি লিখতেই পারি যে 2 থিটা সমান 90 ডিগ্রি মাইনাস থিটা। এবার এই থিটাটা এইদিকে চলে এলে 3 থিটা হয়ে যাবে, তাহলে 3 থিটা সমান 90 ডিগ্রি, একবারে করে দিই থিটা সমান 30 ডিগ্রি। তাহলে আমার এইটা একটা বেরিয়ে গেল, এখানে আমার থিটার মানটা বেরিয়ে গেল। এবার আমাকে কি বার করতে দিয়েছে tan 2 থিটা সমান কত? তাহলে আমি যদি এখানে লিখি tan 2 থিটা বলেছে, থিটার মান জানি 30 ডিগ্রি, তাহলে 2 থিটা মানে 60 ডিগ্রি, আর tan 60 ডিগ্রির মান কত? √3। তাহলে এখানে অপশানে যেটা আছে অপশান সি এরটা √3, এই tan 2 থিটার মান হচ্ছে √3, অপশানে √3 অ্যান্সার হবে। এবার আসছি পরের অঙ্কটা। পরের অঙ্কটা দিয়েছে একটা ত্রিভুজের অঙ্ক। পরের অঙ্কটা অর্থাৎ 15 অঙ্কটা দিয়েছে একটা ত্রিভুজের অঙ্ক। কি বলেছে? বলছে যে ত্রিভুজ ABC ইজ এ ট্রায়াঙ্গেল হুজ সি অ্যাঙ্গেলটা সি ইকুয়ালস টু 90 ডিগ্রি। ইফ পি ইজ দ্য লেন্থ অফ দ্য পারপেন্ডিকুলার ফ্রম সি টু এবি, দেন হাফ অফ BC স্কোয়ার প্লাস হাফ অফ AC স্কোয়ার ইকুয়ালস টু হোয়াট? ওকে, তাহলে দেখো বলছে যে একটা ত্রিভুজ, ধরো একটা ত্রিভুজ আমি আঁকলাম, একটা সমকোণী ত্রিভুজ দিয়েছে, ত্রিভুজটার সি কোণটা বলেছে 90 ডিগ্রি। এরপর আমি এটাকে একটা এ আর একটা বি আমি নাম দিয়ে দিলাম। তারপর বলেছে যে ইফ পি ইজ দ্য লেন্থ অফ দ্য পারপেন্ডিকুলার ফ্রম সি টু এবি, সি থেকে এবি এর ওপর একটা লম্ব টানা হয়েছে যার লেন্থ হচ্ছে পি। এবার আমাকে বার করতে বলেছে হাফ অফ BC স্কোয়ার প্লাস হাফ অফ AC স্কোয়ার ইকুয়ালস টু কত? এবার দেখো এটা একটা ডাইরেক্ট সূত্র আছে, এটা পুরো ডাইরেক্ট একটা সূত্র আছে। সূত্রটা কি? যদি আমার এই যে একটা সমকোণী ত্রিভুজ হয় আর এই যে পারপেন্ডিকুলারের যদি আমার ডিস্টেন্স বার করতে দেয়, তাহলে এর সূত্রটাই হচ্ছে হাফ অফ পারপেন্ডিকুলারের যেটা আছে মানে 1 সেটা স্কোয়ার ইকুয়ালস টু ভূমি 1/ভূমি স্কোয়ার 1 লম্ব স্কোয়ার প্লাস 1 ভূমি স্কোয়ার। 1 লম্ব স্কোয়ার মানে আমি BC আর 1 ভূমি স্কোয়ার মানে AC। তাহলে এটা আমার হচ্ছে এটা এমনি একটা প্রপার্টি আছে, অর্থাৎ একটা সূত্র আছে, তার একটা ডাইরেক্ট সূত্রটাকেই ফেলে দিয়েছে। এবার দেখো এই যে 1/P স্কোয়ার 1/BC স্কোয়ার 1/AC স্কোয়ার বেরোচ্ছে এইটা, তাহলে এইটা আমার এই তো এখানে এইটাই আমাকে বার করতে বলেছে, এই যে এই জিনিসটা এইটাই বার করতে বলেছে, অর্থাৎ অ্যান্সার হবে 1/P স্কোয়ার। 1/P স্কোয়ারই অ্যান্সার হবে। এটা ডাইরেক্ট একটা প্রপার্টি আছে, সেই প্রপার্টি আমাকে দিয়ে দিয়েছে, 1/P স্কোয়ার অ্যান্সার। এরপরে এটা গেল 15 দাগেরটা, 15 দাগের অঙ্ক। এরপর আসছে 16টা কি বলছে? বলছে স্নেহা ওয়ান্টস টু বাই এ ফার্নিচার ওর্থ ₹12,500. She gets a discount of 10% on it. After getting the discount, she pays 18% GST.
ফাইন্ড দ্য অ্যামাউন্ট সি উইল হ্যাভ টু পে ফর দ্য ফার্নিচার। অর্থাৎ বলছে স্নেহা একটা ফার্নিচার কিনলো যার দাম হচ্ছে 12,500 টাকা, যার দাম হচ্ছে 12,500 টাকা। এবার সে তাতে একটা 10% ডিসকাউন্ট পেলো, যার দাম 12,500 টাকা, এবার সে তাতে একটা 10% ডিসকাউন্ট পেলো। ডিসকাউন্ট পাওয়ার পর তারপর আবার তাকে 18% জিএসটি পে করতে হলো। এবার বলেছে ফাইন্ড দ্য অ্যামাউন্ট সি উইল হ্যাভ টু পে, অর্থাৎ তাকে শেষমেশ কত টাকা পে করতে হচ্ছে সেটা আমাকে বার করতে দিয়েছে। তাহলে দেখো এখানে কি বলছে, 16 দাগের অঙ্কটা বলা হচ্ছে যে স্নেহা একটা ফার্নিচার কিনছে যার দাম বলা আছে 12,500, 12,500, 12,500 টাকা তার দাম। প্রথমে সে কত 10% জিএসটি পাচ্ছে, 10% সেখানে ডিসকাউন্ট পাচ্ছে। 10% ডিসকাউন্ট পাচ্ছে মানে সে 90/100 টাকা তার দাম হচ্ছে, তাহলে জিনিসটার দাম হচ্ছে 90/100 টাকা, মানে সে 10% মানে 100 টাকা 10 টাকা ছাড় পাচ্ছে, মানে তাকে দাম দিতে হচ্ছে 100 টাকায় 90 টাকা। এরপর তাকে 18% জিএসটি দিতে হচ্ছে। 18% জিএসটি দিতে হচ্ছে মানে তার জিনিসটার দাম যদি 100 টাকা হয়, আমি সেখানে দিতে হবে 118 টাকা, তাহলে তাকে 18% জিএসটি দিতে হচ্ছে। এই যে হয়ে গেল। এবার এইটাই হচ্ছে, এবার একে আমার ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করে কী আছে দেখা যাক। 0 কাটলাম, 0 কাটলাম, এখানে একটা 0 কাটলাম, এখানে হচ্ছে তাহলে আমি এখানে 5 দুগুণে 10 কাটলাম, আর এখানে হচ্ছে 5 25 125 কাটা হলো। এখানে 2 দিয়ে 2 5 10, 2 9 18, এটা কাটা হলো। এরপর দেখো এখানে আমাকে 25 ইন্টু এখানে 9 9 81 1 হাতে 8, 5 9 45 আর 9 9 81 1 হাতে 8, 5 9 45 আর 8 45 আর 8 53, 531। এবার 25 একে 25, 3 পরিশ্রম 75 আর 25 একে 25 5 হাতে 2, 3 পরিশ্রম 75 দিয়ে 77 7 হাতে 7, 5 পরিশ্রম 125 আর সাথে 125 আর সাথে হচ্ছে 132, অর্থাৎ 13275 যেটা আছে 13275 যে অপশান সি এর আছে, অপশান সি হচ্ছে অ্যান্সার। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে তাকে শেষমেশ 13,275 টাকা পে করতে হচ্ছে, তাকে 13,275 টাকা তাকে পে করতে হচ্ছে। এটা হয়ে গেল 16 দাগের অঙ্কটা। অঙ্কগুলো সোজাই আছে, অঙ্কগুলো কিছু কিছু এক একটা অঙ্ক কঠিন আছে, কিন্তু এইগুলো সোজাই আছে। এবারে দেখো 17টা বলছে ইফ 2x² + 5y² + 2z² - 2xy - 6yz = 0, দেন x = y = z দিয়ে অপশান দেওয়া আছে। এবার দেখো যখনই এরকম ক্যালকুলেশন আসবে 17টা আগে আমি লিখে নিই বোর্ডে। বলছে ইফ 2x² + 5y² + 2z² - 2xy - 6yz = 0। আমাকে এইটা দেওয়া আছে, আমাকে এই ইকুয়েশনটা, এই যে ফর্মুলা মানে এই যে ইকুয়েশনটা এইটা আমাকে দেওয়া আছে, এই সমীকরণটা আমাকে দেওয়া আছে। এবার এখান থেকে বলেছে যে x = y = z সমান আমাকে বার করতে হবে। আমাকে কি x = y = z সমান আমাকে বার করতে হবে। এবার দেখো এগুলো সব যেহেতু কম্পিটিটিভ এক্সাম, এখানে আমাকে একে মানে সাজিয়ে তার মান বার করা যাবে, কিন্তু যেহেতু কম্পিটিটিভ এক্সাম এখানে আমাকে তাড়াতাড়ি করতে হবে। এখানে আমার যে অপশানগুলো দেওয়া আছে আমি অপশান টেস্ট করে করব। কী করে করব? প্রথমে দেখো, প্রথমেই যে অপশানটা আছে x = y = z সমান 1:2:3, তাহলে আমি যদি এখানে x = y = z সমান 1:2:3 বসাই, x এর জায়গায় 1 বসাবো, y এর জায়গায় 2 বসাবো, আর z এর জায়গায় 3 বসাবো, মানে যেখানে x আছে সেখানে 1, y এর জায়গায় 2 আর z এর জায়গায় আমি যদি 3 বসিয়ে দিই, দেখি যদি সেগুলো বসিয়ে যদি আমার এখানে টোটাল মানে এখানে x y z এর জায়গায় সেগুলো বসিয়ে দিয়ে মানগুলো বসিয়ে যদি আমার 0 চলে আসে তাহলে আমার সেটা ঠিক হবে। এইভাবে আমি অপশানগুলো টেস্ট করব। তাহলে প্রথমে 1:2:3 আছে। আচ্ছা আমি 4টা অপশানে লিখে নিই। একটা আছে 1:2:3, একটা আছে 2:1:3, তারপরে আছে 2:3:4, আর একটা দিয়েছে 3:2:4। দেখো এই 4টে অপশান আমাকে দেওয়া আছে। এবার এই 4টের মধ্যে কোনটা? প্রথমে আমি প্রথমটা মানে এইটা নিয়ে করি। এটা নিয়ে করলে x এর জায়গায় যদি 1 বসাই তাহলে 2x², x এর জায়গায় 1 বসালে 2 হবে, প্লাস 5 y এর জায়গায় 2, y² মানে 2 2 4, 5 4 20 হলো, প্লাস z² z এর জায়গায় 3 বসাবো, তাহলে 3 মানে 3 3 9 2 18, মাইনাস 2xy, x এর জায়গায় কত 1 আর y এর জায়গায় 2, মানে 2 1 2 আর 2 2 4, আর এখানে 6yz, y এর মান কত? y এর মান আছে 2 আর z এর মান হচ্ছে 3 যদি বসাই আর কি, তাহলে y এর জায়গায় 2 আর z এর মান যদি 3 হয় তাহলে 3 2 6, 6 6 36,
তাহলে এখানে যদি আমি দেখি তাহলে এখানে কত হচ্ছে 18 20 38 আর 2 40 মাইনাস এখানে 36 4 40, তাহলে 40 40 এটা মিলে গেল 0 হলো। যাক মানে কপাল ভালো প্রথম অপশানটাতেই হয়ে গেছে, অর্থাৎ প্রথমে যে অপশানটা আছে এই অনুপাতটাই হবে। আর আমি বাকিগুলো করে দেখাচ্ছি না, যেহেতু মিলে গেছে। এবার দেখো যদি বাই চান্স যেহেতু মিলে গেছে প্রথম অপশানটাই তোমরা মেরে দেবে আর বাকিগুলো করার দরকার নেই। এবার বাকিগুলো করেও যদি ধরো কখনো দেখো যে বা অন্য অপশানগুলোতেও অ্যান্সার এসে যাচ্ছে মিলে যাচ্ছে, তাহলে জানবে কোশ্চেনটাই ভুল আছে। সেক্ষেত্রে যা ডিসিশন আর পিএসসি নেবে, তবে যদি মিলে যায় আর দেখার কোনো আমার দরকারই নেই। তাহলে 17 যেটা হচ্ছে 1:2:3। এবার আসি 18টা। 18টা খুব ভালো অঙ্ক। 18টা কী বলছে, বলছে এ পাইপ ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 16 hours. Due to a leak in the bottom, it's filled in 24 hours. If a tank is full, how much time will the leak take to empty it? বলছে যে একটা পাইপ একটা ট্যাঙ্ককে 16 ঘন্টায় পূর্ণ করতে পারে। এবার ট্যাঙ্কের নিচে একটা ফুটো থাকার জন্য সেটা পূর্ণ হতে সময় লাগে 24 ঘন্টা। অর্থাৎ ট্যাঙ্ক একদিকে পূর্ণ হচ্ছে একদিকে জল বেরোচ্ছে, এভাবে তার পূর্ণ হতে সময় লাগছে 24 ঘন্টা। এবার বলা হচ্ছে যে ট্যাঙ্কটা যদি ফুল থাকে তাহলে ওই যে লিকটা আছে ওই লিক দিয়ে জল বেরোতে তার কত সময় লাগবে। অর্থাৎ আমাকে এখানে আগে প্রথমে বার করে নিতে হবে যে ওই লিকটা দিয়ে প্রতি ঘন্টায় মানে জল বেরোতে কত সময় লাগে। তাহলে দেখো যদি আমি মানে শুধু পাইপটা দিয়ে জল ভর্তি হতে পারে 16 ঘন্টায়, অর্থাৎ শুধু পাইপ দিয়ে জল ভর্তি হতে পারে 16 ঘন্টায়, আর পাইপ দিয়ে জল ভরছে আর লিক দিয়ে জল বেরোচ্ছে, এই দুটো মাধ্যমে জল ভর্তি হতে সময় লাগে কত 24 ঘন্টা। শুধু পাইপ দিয়ে ভর্তি হতে সময় লাগছে 16 ঘন্টা, অর্থাৎ যখন মানে ট্যাঙ্কের লিক ছাড়া, আর ট্যাঙ্কের লিক আছে আবার পাইপ দিয়ে জল ঢুকছে, একদিকে জল ঢুকছে একদিকে লিক আছে, তাতে সময় লাগছে 24 ঘন্টা। এবার আমি যদি এদের দুজনের লসাগু করে দিই, 24 আর 16 লসাগু হচ্ছে 24, এখানে 24 এখানে 16 24 তখন 48 হচ্ছে, এখানে 8 আছে, হ্যাঁ 48, তাহলে এখানে 48 হচ্ছে। এদের লসাগু 48, এই 48 হচ্ছে টোটাল পরিমাণটা। এখানে যখনই লসাগু করে নেবে 48 হচ্ছে টোটাল পরিমাণটা। তাহলে 48 ঘন্টায় 16 ঘন্টাতে যদি এখানে কতটা ভরছে 3 × 48 3 ইউনিট, আর 24-এ কত 2 ইউনিট, তাহলে 24 ঘন্টায় মানে এই পদ্ধতিতে এই পুরোটা ভরতে তার 2 ইউনিট করে, প্রতি ঘন্টায় 2 ইউনিট করে জল যাচ্ছে। এগুলো মানে প্রতি ঘন্টায় কত ইউনিট করে, আর এই যেটা 16 ঘন্টায় ভরছিল তাতে প্রতি ঘন্টায় কত করে ভরছিল 3 ইউনিট করে। এবার দেখো যদি আমি এদের ডিফারেন্সটা করি তাহলে আমি পেয়ে যাবো যে লিক দিয়ে প্রতি ঘন্টায় কত, যদি শুধু হয় তাহলে প্রতি ঘন্টায় 3 ইউনিট করে ঢুকছিল, কিন্তু যখনই লিক থাকছে তখন প্রতি ঘন্টায় 2 ইউনিট করে জল ভর্তি হচ্ছে। অর্থাৎ কি লিক দিয়ে 1 ইউনিট করে জল আমার বেরিয়ে যাচ্ছে, 3 - 2 যেটা 3 - 2 এই 1 ইউনিট জল আমার লিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে আমি পেয়ে গেলাম যে প্রতি ঘন্টায় লিক দিয়ে 1 ইউনিট করে জল বেরোয়। তাহলে এই যে 48 ইউনিট জল আছে, প্রতি ঘন্টায় যদি 1 ইউনিট করে বেরোয় 48/1, তাহলে 1 ইউনিট মানে 48 ইউনিট জল বেরোতে কত সময় লাগবে 48 ঘন্টা। 48 ঘন্টা আমার অ্যান্সার। এটা হচ্ছে আমার 48 ঘন্টা অ্যান্সার। 18 অ্যান্সার হচ্ছে যেটা অপশান ডি আছে 48 আওয়ার 48 আওয়ার্স, ওটা হচ্ছে আমার অ্যান্সার। এরপর হচ্ছে 19 যেটা 19-এর অঙ্কটা। 19-এরটা কী বলছে, বলছে এ ম্যান ট্রাভেলস 3/5 of a distance AB at a speed of 3x and the remaining at a speed of 2y. If he goes from B to A and return at a speed of 5z in the same time একই সময়ে, then which one is correct? অর্থাৎ বলছে যে একটা মানুষ যে একটা মানে AB একটা রাস্তা দিয়ে বলে দিয়েছে, AB একটা রাস্তা, সেই রাস্তার 3/5 অর্থাৎ 5/3 সে যাচ্ছে 3x স্পিডে, আর বাকিটা মানে অর্থাৎ 5/2 সে যাচ্ছে 2y স্পিডে। যাওয়ার পর সে যখন ফিরে আসছে একই সময়ে ফিরে আসছে তখন তার স্পিডটা হচ্ছে 5z। তাহলে দেখো অঙ্কটা আমার সোজাই আছে। কি বলছে, ধরে নিলাম ধরো বলছে এ থেকে বি পর্যন্ত একটা দূরত্বটা দিয়েছে, দূরত্বটা আমার এ থেকে বি পর্যন্ত দিয়েছে, আমি এ বি এইভাবে ধরলাম। যেহেতু প্রথমে বলেছে বি থেকে এর দিকে যাচ্ছে, তাহলে বি থেকে এর দিকে যখন যাচ্ছে দেখো 3/5 যেহেতু বলেছে 3/5 অংশ, আমি ধরেই নিলাম যে পুরো রাস্তাটাই যে পুরো যে ডিস্টেন্সে পুরো ডিস্টেন্সটা আমি ধরে নিলাম 5 ইউনিট। এবার 3/5 মানে প্রথম 3 ইউনিট, এটা ধরে নিলাম 3 ইউনিট, এটা ধরে নিলাম 3 ইউনিট, এটা ধরে নিলাম 2 ইউনিট। তাহলে প্রথম 3 ইউনিট সে কতটা যাচ্ছে বি থেকে এর দিকে যখন যাচ্ছে, প্রথম 3 ইউনিট যাচ্ছে সে 3x স্পিডে, মানে প্রথম 3 ইউনিট দূরত্ব সে যাচ্ছে 3x স্পিডে, বাকি 2 ইউনিট দূরত্ব সে যাচ্ছে 2y স্পিডে।
এবার তারপর সে 5 ইউনিট স্পিডে যে দূরত্ব সেটা ফিরে আসছে কতটা 5z স্পিডে, 5z স্পিডে সে ফিরে আসছে। তাহলে দেখো আর বলেছে কি সময় কত, সময় সমান সময় লাগছে। তাহলে আমি এখান থেকে লিখতেই পারি, যেহেতু তাদের টাইমটা সময় বলেছে, তাহলে 3 ইউনিট দূরত্ব সে 3x স্পিডে যাচ্ছে, অর্থাৎ তার কত সময় লাগছে আমি বার করলাম। তারপর আবার বলছে 2 ইউনিট দূরত্ব সে 2y স্পিডে যাচ্ছে, তাহলে এখানে টোটাল দূরত্ব তার কমপ্লিট হলো, টোটাল সময়টা আমি পেলাম। এই সময়টা সমানই আমাকে বলতে পারি আমি 5 ইউনিট দূরত্ব যে সে 5z স্পিডে, মানে টোটাল যে দূরত্ব হলো 3 ইউনিট 2 ইউনিট 5 ইউনিট, সে 5 ইউনিট দূরত্ব সে 5z স্পিডে ফিরে আসছে। অর্থাৎ যেহেতু তাদের সময় সমান, আমি দুটোকে সমান করতেই পারি। তাহলে আমি এখান থেকে 3 3 কাটলো, 2 2 কাটলো, 5 5 কাটলো, এখান থেকে 1/x প্লাস 1/y ইকুয়ালস টু 1/z আমি এটা লিখতে পারি। এটাই আমার অ্যান্সার, অপশানে দেখো এটাই আছে 1/x প্লাস 1/y প্লাস ইকুয়ালস টু 1/z, অপশান এ যেটা ওটা হচ্ছে আমার অ্যান্সার। তো এটা হচ্ছে আমার অ্যান্সার, 19-এর অ্যান্সার এটা। তো 20 অঙ্কটা কি বলছে, বলছে এ ম্যান বাইজ মিল্ক অ্যাট ₹60 per liter, adds water to it and then sell it at 50 per liter. What is the ratio of milk and water if his profit in the deal is 20%? বলছে একটা মানুষ দুধটা কিনছে 60 টাকা পার লিটারে, তাতে জল মেশাচ্ছে, জল মেশানোর পর সেটা 50 টাকা পার লিটারে বিক্রি করছে। এবার সে বলছে যে তাতে কত অনুপাতে সে জল মেশাচ্ছে যাতে তার দুধটা 50 টাকা পার লিটারে বিক্রি করার পর 20% লাভ থাকছে। 20% লাভ মানে কি জানি, আমার যদি 100 টাকা আসল হয়, তার মানে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হবে 120 টাকা। এবার আমাকে সে যখন বলছে 20% লাভ করছে, অর্থাৎ আমি 120 সময় সে কত টাকায় বিক্রি করছে, সে বিক্রি করছে 50 টাকায়, অর্থাৎ আমি লিখতেই পারি যে 120 সমান 50, মানে 120 টাকা সমান 50 টাকা আমি লিখতেই পারি। তাহলে এখানে আমি যদি 100 বার করে নিই, 100 সমান 50/120 ইন্টু মানে 100 কাটলো 2 6 12 2 5 10 2 3 6, এটা হচ্ছে 25, তাহলে 5 25 সং 125/3 টাকা। অর্থাৎ দুধের যে ক্রয় মূল্য, মানে আমি এখান থেকে দুধ আর জল মিশিয়ে যে ইয়েটা, সেটার ক্রয় মূল্যটা আমি পেয়ে গেলাম। কত পেলাম? 125/3 টাকা। এরপর দেখো তাহলে এবার আমি এখান থেকে কি করব, সে বলছে যে দুধটা তার মানে প্রথমে যেটা যে সে যখন কিনছিল তার কত ছিল, এবার আমি অ্যালিগেশন মেথডে আসবো। কীরকম, কত অনুপাতে জল মেশাচ্ছে। তাহলে দেখো প্রথমে মিল্ক সে 60 টাকায়, আর ওয়াটার জল কেউ কেনে না, গয়লারা হয় পুকুর ডোবা বা কল থেকে নিয়ে ভরে দেয়, ফ্রিতে পায়, তাহলে আমি এটাকে আমি 0 লিখবো। এটা সোজা মাথায় এইটুকু জিনিসটা খেলাতে হবে, নাহলে অঙ্ক আসবে না। এটা আমি 0 লিখবো। তারপরে এখানে কথা আছে 125/3, 125/3, এবার অ্যালিগেশন করে দাও, এটা এখানে এলে 125/3ই হবে। আর এইটা যখনই আসবে 3 6 18 180, 180 থেকে 125 যদি বাদ দিই আমি, 180 থেকে তাহলে আসবে 55, 55/3, 3 3 কেটে গেল, তাহলে 125/55, মানে এটা 5 5 সঙ্গে 125, 25/11, তাহলে আমার অ্যান্সারটা কত আসছে? অ্যান্সার আসছে 25/11। এটা হচ্ছে আমার অ্যান্সার। সে জল আর দুধ যা মিশিয়েছিল কত অনুপাতে, জল আর দুধ যা সে মিশিয়েছিল 25/11 অনুপাতে। অপশান বি যেটা আছে সেটাই হচ্ছে ইয়ে। তো আজকের 20টা অঙ্ক শেষ। আবার পরে ভিডিও নিয়ে আসবো, পরের দিন আবার যে 21 থেকে 30 পর্যন্ত যে 10টা অঙ্ক আছে সেই 10টা ভিডিও নিয়ে আলোচনা করব। আজকে যা যা আলোচনা করলাম, যদি কারো কোথাও বুঝতে অসুবিধা থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আমি চেষ্টা করবো পরের ভিডিওতে সেটা আবার বুঝিয়ে দেওয়ার। ধন্যবাদ।